শীত গ্রীষ্ম বর্ষা যে মানুষগুলি আমাদের ভরসা, মাঠ হোক বা জঙ্গল, রাজপথ হোক বা রাজনীতি, যারা আমাদের পাশে থাকে তারাই কিন্তু আজ আমার উনান ঘরের শিল্পী। ভাবছেন তো আমি কাদের কথা বলছি? ঠিক ধরেছেন, আমি বলছি আমাদের খুব ফেমাস, আমার ভীষণ কাছের বিখ্যাত জার্নালিস্ট শ্যামশ্রী সাহার কথা। রাইট, ভীষণ সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। উনান ঘর আমাদের মা কাকিমাদের জন্য ট্রিবিউট করা, তাদের নাম দিয়ে নাম করা উনান ঘর। এত কালারফুল লাগছে, দেখি মনটা ভালো। থ্যাংক ইউ। একটা জিনিস আমি যেটা তোমাকে বলবো ভাবছি যে আজকে তো তোমাকে একদম অন্য অবতারে এটাও দেখে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। মানে তোমার মেকআপ থেকে শুরু করে তোমার সাজা থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট ফ্যাশন ডিজাইনার। যেটা তুমি সবাইকে বলবে, সমস্ত দর্শক যেটার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে এই যে সাংবাদিকতা এবং তার মধ্যে যেটা বিনোদন, এই বিনোদনের খবর তুমি সবার আগে মানুষের কাছে পৌঁছে দাও। এবং কলকাতা শুধু নয়, বম্বে, কলকাতা, মানে তাবর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেখানে জিৎ, আমাদের দেব, প্রত্যেকের পাশে বসে তুমি ইন্টারভিউ করো, তো সেই অভিজ্ঞতাটা কেমন যদি একটু বলো। মানে ধরো আমি তোমাকে যদি একদম শুরু থেকে হ্যাঁ তাহলে আমার জায়গাটা ছিল তোমার জায়গায়। আচ্ছা, মানে তখন আমি অ্যাঙ্কারিং করতাম। আচ্ছা, এবং দিল্লি, মুম্বাই, কলকাতা বিভিন্ন স্টেজ, আচ্ছা, চ্যানেলে অ্যাঙ্কারিং। ও আচ্ছা। তারপর যেটা হলো, এটা করতে করতে আমার একটা চাকরি এলো, সরকারি চাকরি, স্কুলের চাকরি। আচ্ছা, কিন্তু আমার ইচ্ছে ছিল একটু অন্যরকম, ওকে, একটু মানে কম্পিটিশন থাকবে, নতুন কিছু করার থাকবে, সব প্রফেশনই কম্পিটিশন। অন্যরকম একটা প্রফেশন, যেটা হচ্ছে সাংবাদিকতা। এই সাংবাদিকতার যে মানে সুযোগটা, এটা আমার কাছে কিন্তু হঠাৎ করেই এলো। আচ্ছা। আর সেটা হয়েছিল কি, মানে তখন আমার ডিপার্টমেন্টটাও ছিল এডুকেশন। এডুকেশনে তখন আমি ছিলাম অন্য একটা হাউসে। আচ্ছা। তো সেই হাউসে এডুকেশনের একটা ম্যাগাজিন 10 বছর ধরে আমি সম্পাদনার কাজ করেছি সেখানে। 10 ইয়ার্স। তারপর আমার বিনোদন জগতে আসা, এটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই, জানো তো। আচ্ছা। মানে ব্রেকিং এর চাপটা এত বেশি থাকে সাংবাদিকদের উপর, মানে সেটা যে কোনো সেক্টরে, তুমি পলিটিক্যাল বলো, বিনোদন বলো, যে কোনো সেক্টরে খুব বেশি থাকে ব্রেকিং এর চাপ। আর ব্রেকিং যদি আমি না করতে পারি, আমি যদি খবর আগে না নিয়ে আসতে পারি, তাহলে আমি সেটাকে সাংবাদিকতা বলে। এইটা হচ্ছে আমার জার্নি, একটু মানে মিক্সড ব্যাগ টাইপের, কিন্তু এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। মিষ্টি মানুষের জন্য আজকে আমি একটা মিষ্টি রান্না করছি, ফ্রুটস পোলাও আজকে আমরা বানাচ্ছি, এবং সেটা একদম ঘরোয়াভাবে। আমাদের লাগছে প্রথমত রাইস, এটা কিন্তু বাসমতি রাইস। আপনারা যদি চান ঘরোয়া রাইসও আপনারা করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপরে আমরা যাচ্ছি পনিরটা আমি ভেজে রেখেছিলাম, ভেজে রাখার পরে এটা কিন্তু একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ পনির সবসময় জলে ভিজিয়ে রাখলে সেটা একটু নরম হয়ে যায়। এরপরে আমরা এখানে রয়েছি নারকেল কুচনো, এরপরে রয়েছে খেজুর, এরপরে রয়েছে পমিগ্রেনেট, বেদানা, কাজু বাদাম, এটা হচ্ছে জায়ফল গুঁড়ো করে রাখা রয়েছে। মানে ভাজনি না, এটা এখন আমরা ভাজবো। এরপরে হচ্ছে স্লাইস করে কেটে রাখা আঙুর, এরপরে রয়েছে কিশমিশ, এরপরে রয়েছে জয়িত্রী, এটা হচ্ছে অনেকে চেরি ফল বলে, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে চেরি ফল ঠিক নয়, বাট এটাকে আমরা জেনারেলি চেরি ফলই বলি। আর এটা হচ্ছে আমসত্ত্ব, গোটা গরম মশলা, গোলাপের পাপড়িটা রেখেছি গার্নিশ করব বলে, আমের কুচি, ম্যাঙ্গো স্লাইস করা আছে, গরম আম ছাড়া ফ্রুট পোলাও হবে না। এটা হচ্ছে ঘি। আচ্ছা, এটা কিন্তু অরিজিনাল চেরি ফল, এটা অরিজিনাল চেরি ফল এবং আমন্ড বাদাম কুচো করে কেটে রাখা রয়েছে। এবার নুন চিনি তো এটা জেনারেলি লাগবেই, তো আমরা এটা পুরোপুরি ঘি দিয়ে করব। আপনারা যদি মনে করেন যে ঘিটা দেবেন না ফর কোলেস্ট্রল অ্যান্ড অল, সেক্ষেত্রে আপনারা সাদা তেল বা রিফাইন অয়েল মিক্স করতে পারেন। এই যে চালটা যে তুমি সিদ্ধ করেছো, শক্ত সিদ্ধ করে না, একটু হালকা, মানে পুরোপুরি যদি হয়ে গেলে তাহলে তোমার মিক্স আপ করা আরো ভেঙে যাবে, গলে যাবে, অ্যাবসলিউটলি।
চলো রান্নাটা তাহলে একদম শুরু করা যাক। একটা নতুন রেসিপি। ঘি ছাড়া দেখো বাঙালির রান্না না ঠিক একটু অসম্পূর্ণ। একদম। হ্যাঁ, ঘি ছাড়া পোলাও মানে তো ঘিয়ের একটা ব্যাপার থাকেই। আচ্ছা, এরপরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে গোটা গরম মশলা, জয়িত্রী আর জায়ফল। আচ্ছা, জায়ফল হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো, অল্প দেবো যাতে একটু মুখে বেশি না লাগে, জাস্ট একটা স্মেল ফ্লেভারের জন্য আমরা ইউজ করছি। যে তোমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, এটা খুব ছোট্ট নয় না তবুও মানে এখন তো কলেজে তো পড়ে না, বাচ্চা টিনে পৌঁছুই। ও তো সেক্ষেত্রে ধরে নাও এত কাজ, একটু আগে তুমি বললে কালকে রাত্রি 3টের সময় ঘুমিয়ে আজকে সকাল 6টায় উঠেছো এবং সারাদিন তোমাকে এই ব্রেকিং নিউজ বা এগুলোর জন্য বাইরে থাকতে হয়। তো সেক্ষেত্রে তুমি মিস করো না, মানে একটা হয় না যে সন্তানকে একটু দেখা, তার প্যারেন্টস মিটিং বলো বা অন্যান্য কিছু, সেগুলোকে মিস করো না? খারাপ লাগে না? প্রচন্ড মিস করি। মানে এরকমও হয়েছে, আমি অফিসে আছি, মেয়ে ফোন করে আমাকে বলেছে, মা তুমি একটাও ফোন করো না, তুমি কি একদমই আমাকে ভুলে গেলে? আহারে, তখন আমার খুব বিল হয় এবং তখন মানে যেটা হয় না, মানে আমি নিজেকেও নারকেলটা দিয়ে কি বোঝাবো, নিজেও তো নিজেকে বোঝাতে পারো না। অ্যাবসলিউটলি, কারণ এটা তো কোনো এক্সকিউজ নয়। মানে আমরা মা যারা ওয়ার্কিং লেডি, ঠিকই সময় বের করে করতে হবে, করা উচিত, সেই চেষ্টাটা করে যাই, করো। ওই হয় আর কি, সবসময় ব্যালেন্স করা হয়। ব্যালেন্স। কিন্তু এই যে খারাপ লাগাটা কখনো মনে হয়েছে যে না আমি মেয়েকে দেখবো, আমি আমার জবটাকে অপশন হিসেবে রাখছিলাম? তো আচ্ছা, মানে আমি যে হাউসে বহুদিন ছিলাম, এই হাউসের জব আমি 1 মুহূর্তে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে ঠিক করেছিলাম যে আমি আর চাকরি করবো না, আমি মেয়েকেই দেখবো। আচ্ছা, কিন্তু ওই যে খিদে পেয়ে যেতাম, ভালোবাসার খিদে পেলে সেটা ঠিক থাকে না তখন। মানে কি জানো তো, আমাদের লাইফটা আমার মনে হয় যে সব কিছু না মিলেমিশে থাকা ভালো। কোনো একটা জিনিস যদি খুব বেশি ব্যালেন্স করাটা খুব 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 দরকার, খুব দরকার। এবার না কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, কমিয়ে দেবে, এমটা কমানোই আছে, পারলে চাইলে আরেকটু কমাতে পারি আমরা। একটা সুন্দর গন্ধ। হ্যাঁ, ওই যে ফার্স্টে আমরা জয়িত্রী এগুলো দিয়েছি, তার একটা সুন্দর। আচ্ছা, এবার বলো, আমি তোমাকে 3 জনের নাম বলছি, তাদের সম্বন্ধে জাস্ট একটা করে লাইন তুমি বলবে যে তাকে দেখে তোমার এইটা মনে হয়। বুম্বাদা, অসাধারণ। দেব, আমি সবে অযোগ্যটা দেখা, অযোগ্য দেখার পরে আমার মনে হয়েছে যে সত্যি মানে আমরা খুব মানে সমৃদ্ধ যে উনি আমাদের সঙ্গে আছেন, বাংলা ইন্ডাস্ট্রিতে বুম্বাদা রয়েছেন। দেব, মিক্সড ব্যাগ। আচ্ছা, কোনো চরিত্রে যে কোনো ধরনের তুমি দেবকে বলো, দেব সে বাণিজ্যিক ছবি হোক বা সমান্তরাল ছবি, এখানে নিজেকে মানিয়ে না, সত্যি তাই। আমরা আলমন্ডটা দিয়ে দিচ্ছি, খোসা সহ, খোসা সহ। জি, কিয়া যায়। এই কিছুদিন আগে ইন্টারভিউতে দিদার রুক্মিণী ছিল, রুক্মিণী আমাকে বলছে যে তুমি জিতের দিকে অন্যভাবে তাকিয়ে আছো, কারণ জিত পাশে বসে আছে, আমি তো মানুষ, আমার মনে প্রেম আসছে না। তোমার প্রেমের কথা বলতে মনে পড়লো, এই যে এত হিরোদের ইন্টারভিউ নাও, তখনও মনে হয়েছে যে মানে অন ক্যামেরা বলো যে এর সাথে যদি একটা প্রেম হতে বেশ ভালো, তো ক্রাশ না, অ্যাকচুয়ালি কি জানো তো, ওদের যে অরাটা না, দূর থেকে দেখতেই ভালো লাগে। অ্যাবসলিউটলি, সেটাই তুমি এনজয় করতে। আর কাছে যাওয়া বা সেই অবসর তাদেরও অবসর নেই, অবসর নেই। তবে তুমি যদি বলো এই মুহূর্তে বাংলা ছবির কাকে মনে হতে পারে যে তোমার একটু ক্রাশ, একটু ভালো লাগে, কি ড্যাম সেক্সি, কি ড্যাম হট? না, ওইরকম ভাবে আমি আমাকে বলে ফেলো না। তবে আমার কাছে খুব ম্যাটার করে যে একজন মানুষ একজন অভিনেতা আনতে পারে, এটা ম্যাটার করে, যে প্রচন্ড অ্যাট্রাক্ট। আমি কিশমিশটা দিয়ে দিই, একজন সে খুব একটু রেখে দিলাম গার্নিশের জন্য, এবং সেই চরিত্রটা সে অসাধারণ ফুটিয়ে তুলেছে, অথচ সে মারাত্মক গ্ল্যামারাস। এই জিনিসটা আমার কাছে খুব ম্যাটার কর। এরকম কার কথা তোমার মনে আসছে?
দেখো অনেকেই তো আছেন, বুম্বাদাও করেছেন, বুম্বাদা তো জাতিস্বরের মতন একটা কাজ করেছেন, লালন ফকিরের করেছেন, আবার উনি প্রাক্তনের মতো করেছেন, আবার শ্বশুর বাড়ি জিন্দাবাদও করেছেন। এবারে আমি গ্রেট করা খেজুরটাকে একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এখন তো এরকম প্রচুর দেখা যায় বা শোনা যায়, যেটাই বলতে পারো, সেটা হচ্ছে ধরে নাও যেরকম হয় যে বিচ্ছেদ, একটা জুটির বিচ্ছেদ হয়েছে, তুমি হাজব্যান্ডেরও ইন্টারভিউ নিচ্ছ, তুমি ওয়াইফেরও ইন্টারভিউ নিচ্ছ, সেক্ষেত্রে কোনো মনে হয়নি যে একটু সমস্যা হচ্ছিল বা সমস্যা হয়েছে বা ফেস করতে হয়েছে কিছু? মানে আমাকে সাংবাদিক হিসেবে ডিপেন্ড করছে যে সাংবাদিকের উপরে, সে কতটা তার কাজের দিকটাকে গুরুত্ব দেবে, একজন সেলিব্রিটি কতটা ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেবে। এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে যত বেশি কথা বলা যাবে বেশি রিচ বাড়বে। কিন্তু আমি সেটা মনে করি না। আমার সেলিব্রিটি যদি তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না চায়, আমি সেই সৌজন্যতা রাখি, আমি কথা বলবো না। ইন্টারভিউ না একটা প্যাটার্ন থাকে, কোনো ইন্টারভিউ কেউ করেন মানে হয়তো থাকে কিছু ভাইরাল হওয়ার জন্য, কোনো ইন্টারভিউ আমি না একটা নুনটা দিয়ে দেবো। এবার থাকে যেটা হচ্ছে যে একটা শিল্পীর কাজকে তুলে ভিতরের মনের কথাগুলোকে তুলে ধরা, মানে ব্যক্তিগত জীবন আসতেই পারে, অবশ্যই সেটা আসবে তার মত, মানে এর অনুযায়ী তার ইচ্ছে। একটু চিনিটা দিয়ে দিই। এইটা কোনো পরিমাণ আছে কতটা? না, এটা দেখো, এটার স্বাদ মতন, যেহেতু আমাদের সবই মিষ্টি, তার জন্য খুব বেশি আমরা দেবো না। জাস্ট চিনিটা যেন তো সবসময় ব্যালেন্স করে। মিষ্টি, খেজুর মিষ্টি, চিনিটা অল্প দিলেও চলবে। এবার আমরা না পনিরটা একটু দিয়ে নেব। পনিরটা অলরেডি ভেজে রেখেছিলাম, জাস্ট এই নুন চিনি এগুলো একটু ম্যাশ হয়ে ঢুকবে তার জন্য। তো তোমার তাহলে এরকম কোনো সমস্যায় কখনো পড়তে হয়? আমার তো এখনো পর্যন্ত পড়তে হয়। এবার না এটা হয়ে গেছে, এবার আমি একটু একটু করে দিতে। রাইসটা দাও। না, আমি রাইসটা এখানেই দেবো, এইটার মধ্যেই দেবো। এর মধ্যে? আমি একটু একটু করে দিচ্ছি। লাস্ট কবে গিয়েছিলে শান্তিনিকেতন? দোলের সময়। ও আচ্ছা, এই কেনাকাটা করেছো? কেনাকাটা করেছো? ওই সোনাঝুরির হাট, এটা একটু রেখে দাও। সোনাঝুরির হাটে সোনাঝুরির হাটে কেনাকাটা করি। ওখানে কেনাকাটা করার থেকে না ওই মানে অ্যাম্বিয়েন্সটা দেখতেই ভীষণ ভালো লাগে। কখনো ওরকম ভাবে নেচেছো যেরকম ভাবে? আমি যেহেতু দোলের সময় গিয়েছিলাম, আচ্ছা, তো সাংস্কৃতিক সেগুলো আমরা খুব এনজয় করেছো। আচ্ছা, এই যে ধরে নাও তুমি এখন বিনোদনে আছো, এর আগে তুমি অন্য সেগমেন্ট দেখতে, কখনো এরকম হয়েছে যে কোনো প্রচণ্ড নিজের জীবন ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে হয়েছে, বা হয়তো শরীর অসুস্থ, পারছো না, তোমাকে কল এসেছে যেতেই হবে, এরকম? জীবন ঝুঁকি নিয়ে তো আমাদের ফিল্ডে খুব একটা কাজ কিন্তু প্রচন্ড অসুস্থ 103-4 জন নিয়ে অফিস করেছি, কাজ করেছি, এরকম তো হয়েছে। আচ্ছা, ওগুলো হয়? একদমই হয়। তো এটা তখন কি মনে হতো যখন এরকম তোমাকে করতে হয়েছে? সত্যি কথা বলবো, মানে কাজে ফিরলে শরীরটা ভালো লাগতো। আমি এরকম যখন নিউজ পড়েছিল, আমার প্রচুর জ্বর, আমি ক্যালপন খাচ্ছি, ক্যালপন খেতে খেতে কাজ। আচ্ছা, হয়েছে। ইনফ্যাক্ট আমার না এই পরীক্ষার সঙ্গে শরীর খারাপের একটা যোগ আছে। আচ্ছা, কিরকম? যখনই বড় বড় পরীক্ষা ছিল, আগে আমি অসুস্থ হয়ে পড়তাম। মানে আমি অঙ্ক পরীক্ষার আগে হতাম। শুরু হয়েছে। কোনোদিন আমার কোনো পরীক্ষা কিন্তু মিস হয়নি। ওকে, মানে ঠিক মনের জোরটা ভীষণ ছিল তোমার, বুঝতে পেরে। এটা থাকা খুব ভীষণ দরকার, সত্যি ভীষণ দরকার। এটা তুমি ধরো, আমি জাস্ট একটু হালকা ঘিটা এর উপর থেকে দিয়ে দিই। আচ্ছা, এই যে ধরে নাও এটাকে মিক্স আপ করবো। আমাকে দুটো হাতা দিই, তাহলে তোমার সুবিধা। ঠিক আছে, এটা দিয়ে করি। আমাকে বলো, এই যে দুর্গা পুজো, যেটা তো বাঙালিদের একটা ভীষণ একটা ইমোশনাল অকেশন বলা যেতে পারে, এই সময়তেও তো তোমাদের কাজ থাকে, এবং পুজো পরিক্রমা, পুজোর বিভিন্ন ইভেন্ট বা পুজোর রিলেটেড বিভিন্ন কাজ, খবর করা, সেই দশমী অবধি, সেগুলো তখন ফ্যামিলিতে মনে হয় না যে একটুখানি ফ্যামিলির লোকজন চাইছে যে একটু বাড়িতে থাকি, বা এই যে পুজোর ব্যাপারটা কি জানো তো, প্রথম কথা হচ্ছে যে অনলাইন তো 24/7, ছুটি নেই। তুমি যদি প্রিন্টে থাকো, সেখানেও 15ই আগস্ট, 26শে জানুয়ারি, মে ডে করতে হয়, দশমী,
ছুটি, অনলাইনে কোনো ছুটি নেই। তো পুজোর সময়টাও কিন্তু কাজ, ফ্যামিলি সবকিছু ব্যালেন্স করে চলতে হয়। তো ওইটাই বলছি যে সেই সময় তখন মনে হয় যে একটুখানি পরে ঠাকুর দেখতে বেরো রাত্রেবেলা। দেখো পুজোর সময়টায় যেটা অনলাইন চলে তো আমাদের, বাইরে থেকেও কাজ করা যায়। আমি চেষ্টা করি একটু পুজোর সময়টা ঘুরতে যাওয়ার। আচ্ছা, ওকে, মানে তখন তুমি বাইরে গিয়ে কাজ করো, তাই তো? খুব বেশি ভিড়ভাট্টা, ঠাকুর দেখা, রাত জেগে আচ্ছা, সকালবেলা যাবো, ফাঁকায় ফাঁকায় একটু দেখে নিলাম। ঠাকুর একদম। ষষ্ঠী সপ্তমীটা কলকাতায় থাকে, কলকাতায় অষ্টমী থেকে বাইরে যায়, বাইরে মানে এটা হচ্ছে এবার সব বাইরে হচ্ছে। হ্যাঁ, সববার সেটা নয়। হ্যাঁ, বেশ কয়েক বছর ধরে সেটাই করছে। অষ্টমীর দিন চলে যাচ্ছে, আবার লক্ষ্মী পূজার আগে ফিরে। আচ্ছা, দেখো আমাদের কিন্তু প্রায় অলমোস্ট কমপ্লিট। এবার শুধু আমরা যেটা করব, একটু গার্নিশিং এ ধীরে ধীরে যাব। হ্যাঁ, এগুলোকে একটু মিক্স আপ করবো। এই যে কিশমিশটা ছিল সেটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে পমিগ্রেনেট যতটা লাগবে আমরা নিচ্ছি, ঠিক আছে? এটা দিলাম স্লাইস করে, হ্যাঁ, কেটে রাখা আঙুর। এটা কিন্তু খুব হেলদি ফুড, ভীষণ ভীষণ। এবং এটা এমন একটা ব্যাপার, তোমার না আলাদা করে কোনো ভেজিটেবলস কিছু বানানোর দরকার নেই, এটা এনাফ। আমরা আমসত্ত্বটা দিচ্ছি, ঠিক আছে? এটা পুরোটাই দিলাম। চেরিটা দেবে তো? হ্যাঁ, অবশ্যই দেব। দেখো স্লাইস করে কেটে রাখা এই আমটা পুরোটাই দিলাম। আর এই তোমার প্রিয়, তোমার মতোই মিষ্টি চেরিটাও দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না? ডিপ রেড ইয়েলো গ্রিন। বাড়িতে এমনি কি কি রান্না জেনারেলি করো? দেখো বাড়িতে তো আমি রোজ রান্না করে দেওয়ার সময় পাও না, স্বাভাবিক। মন থাকে মাঝে। হ্যাঁ, তো একটা ডিশ কিছু করার চেষ্টা করি। আচ্ছা। আর পুরো ব্যাপারটাই না মনে হঠাৎ করে ইচ্ছে করলো এটা রান্না, তখন চলে গেলাম রান্না করে। তুমি কোন রান্নাটা বলে? সব রান্না আমার জানা। স্পেশাল কিছু যেটা হয়তো তোমার ইচ্ছে হয়। ভীষণ ভালো। আচ্ছা, মানে তোমার কচুরলতি থেকে শুরু করে। ও আচ্ছা, এইগুলো বেশি ভালো ইচ্ছে হয়। তোমরা কি ওপার বাংলার? ওপার বাংলার। কোথায় তোমাদের? বাবার বাড়ি ছিল খুলনায়। আচ্ছা। আর আমার শ্বশুর বাড়ি বোধহয় বরিশাল। আচ্ছা, মানে যেহেতু ওপার বাংলা, তার মানে স্পাইসি খাওয়া হয় নিশ্চয়ই। স্পাইসি খাওয়া হয়। স্পাইসি খাওয়া ইদানিং একটুটা কমেছে, কিন্তু স্পাইসি। আর সব থেকে বড় কথা যেটা, মাছ, প্রচুর মাছ খাওয়া হয়। কচুরলতি, চিংড়ি, খারকোল পাতা খাও? খারকোল পাতা বাটা? হ্যাঁ, শুধু খারকোল পাতা বাটা না, তুমি বলো যে তোমার পটলের যে খোসা। হ্যাঁ, পটলের কাঁচকলার খোসা বাটা। আমাদের মানে এই যে আমাদের শাকসবজির ভান্ডারে একই জিনিস আছে, এত জিনিস আছে, সত্যি কথা। এত রকম কিছু বানানো যায়, হ্যাঁ, মানে শেষ করতে পারবেন, এটা একদম সত্যি কথা। তোমাকে খেতে ভালোবাসতে হবে, অ্যাবসলিউটলি ফুডি হতে হবে, একদম তাই না? তাহলে কিন্তু তোমার না রান্না করা বা ভালো তোমার কাছে কোনো ম্যাটার করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলতো, যে যারা খেতে ভালোবাসে না, তারা অনেকেই আছে রান্না করতেও ভালোবাসে। এবং আমি সত্যি কথা খেতে আর খাওয়াতে খুব ভালোবাসি, হয়তো তার জন্যই আমি আজকে এখানে আছি। একটা কথা আমি বলছি, সবাই হয়তো আমার সঙ্গে সহমত পারে। সম্পর্ককে তুমি যদি অনেক কিছু দাও, সম্পর্ক তোমাকে ফেরত নাও দিতে পারে, কিন্তু যদি তুমি তোমার কাজকে সবটা দাও, কাজ তোমাকে ফেরত দেবে না। সত্যি সেদিন তোমার সাপোর্ট আর সুমানের সাপোর্টটা না থাকলে সেটা করতে পারতাম না। কারণ আমি ওখান থেকে এত কিছু রেডি করা, ওই ডেডিকেশনটা বোধহয় সবার মধ্যেই থাকা উচিত। তাই জন্যই আমরা বোধহয় শিল্পী। এই কথা বলতে বলতে, গল্প করতে করতে দেখো দেখুন, ফ্রুটস পোলাও অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। নুন মিষ্টি কেমন হয়েছে সেগুলো কিন্তু দেখো, অলরেডি কিন্তু একটা সুন্দরভাবে তোমার জন্য আমি রেডি করে ফেলেছি। সাজানোটা দেখতে ভীষণ ভালো লাগছে। মন থেকে বলছো? একদম মন থেকে বলছো। শুধু তোমার এবার শুধু ভালো রান্না করলেই হয় না, জানো, পরিবেশন করাটা কিন্তু, প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এবং এখন শুধু হচ্ছে তোমার টেস্ট করার পালা। তাহলে একটু খেয়ে দেখি। সত্যি খুব ভালো। এবং সব থেকে যেটা আমার ভালো লাগছে, মুখে দেওয়ার পর একটা না কুল ফিল হচ্ছে,
এখন তো শুধু গরম গরম, অ্যাবসলিউটলি। এটা খেয়ে মানে এতটাই লাইট, এতটাই হালকা। এরকম এত গল্প হলো, আড্ডা মারলাম, কিন্তু তুমি যে এত তোমার সময় দিয়ে আমার কাছে এসেছো, তাই তোমাকে তো খালি হাতে ছাড়বো না। তোমার জন্য রয়েছে উনান ঘরের তরফ থেকে ছোট্ট কিছু উপহার, সেঞ্চুরির তরফ থেকে এই সুন্দর গাছটা, ক্যাপশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে এই উপহারটা তোমার জন্য, হিমাবান বিউটি হেয়ার গ্রোথ অয়েলের তরফ থেকে এই সুন্দর উপহারটা তোমার জন্য, বিনায়ক জুয়েলারির তরফ থেকে একটা সুন্দর জুয়েলারি গিফট হ্যাম্পার, উনান ঘরের তরফ থেকে আরো একটা ছোট্ট উপহার তোমার জন্য, একদম খুব সিগি। ওপেন এয়ার টিভির তরফ থেকে আরো একটা উপহার তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাদের পুরো ইউনিটের তরফ থেকে আরো একটা উপহার তোমার জন্য, আমার রায়কিশোরী কালেকশনের তরফ থেকে এই সুন্দর উপহারটা তোমার জন্য। আর এভাবেই আমরা শুনবো বিভিন্ন মানুষের তার কর্মজীবনের গল্প, তার সাথে থাকবে রান্না, আড্ডা, খাওয়া দাওয়া, আরও অনেক কিছু। সবাই দেখতে থাকুন রায়কিশোরীর সাথে উনান ঘর। কোথায় দেখবেন? চোখ রাখুন ওপেন এয়ার টিভিতে।